ডব্লিউবিসি সেটের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আজকে আমাদের এমসিকিউ আলোচনা, যেটা গত দুটি পার্টে আমরা 50টা এমসিকিউ আলোচনা করেছিলাম। আজকে আমাদের 51 নম্বর এমসিকিউ। ভারতীয় সমাজে শ্রেণী এবং জাতির দ্বন্দ্ব বিশ্লেষণ করেছেন কোন তাত্ত্বিক? এআর দেশাই, জিএস ঘুরে, ডিপি মুখার্জি, এনকে বোস। ভারতীয় সমাজের শ্রেণী অর্থাৎ ক্লাস এবং কাস্ট কনফ্লিক্ট এটা নিয়ে আলোচনা করেছেন এআর দেশাই। এআর দেশাইয়ের কিছু গুরুত্বপূর্ণ বুকস আছে, সেই বুকসগুলো একটু দেখে রাখবে এবছরের জন্য। আচ্ছা, এরপর চলে আসছি আমরা কাস্ট অ্যান্ড রেস ইন ইন্ডিয়া। এটা খুব গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ এবং আমরা প্রত্যেকেই জানি কাস্ট অ্যান্ড রেস ইন ইন্ডিয়া গুরুত্বপূর্ণ গ্রন্থ এবং এই গ্রন্থটি লিখেছেন জিএস ঘুরে। আচ্ছা, জিএস ঘুরেকে আমরা কি হিসেবে জানি? একজন ইন্ডোলজিস্ট, যার কাজ বেসিক্যালি কিসের ওপর? কাস্টের ওপর, ট্রাইবের ওপর। কাস্ট এবং ট্রাইবের ওপর তার কিন্তু ইম্পর্টেন্ট কিছু কাজ রয়েছে। সামাজিক বাস্তবতা বোঝার ক্ষেত্রে এপিস্টোমোলজি কি বোঝায়? এপিস্টোমোলজি কি? জ্ঞানের তত্ত্ব, বাস্তবতার দর্শন, সামাজিক সম্পর্ক, প্রাকৃতিক জ্ঞানের পদ্ধতি। এপিস্টোমোলজি মানেই সেটা হচ্ছে কি? জ্ঞানের তত্ত্ব। আচ্ছা, আজকের প্রিভিয়াস পেপারগুলোতেও আমরা পার্টগুলোতেও আমরা আলোচনা করেছি সম্পূর্ণ বাংলায়, কারণ এই ভিডিওগুলো বেসিক্যালি আমরা সেটকে টার্গেট করছি যারা বেঙ্গলি মিডিয়ামে বেশি প্রেফারেবল। ওকে, কোনটি অবজেক্টিভিটির বৈশিষ্ট্য? আচ্ছা, অবজেক্টিভিটি, সাবজেক্টিভিটি, রিসার্চ মেথডোলজিতে খুব গুরুত্বপূর্ণ দুটি ধারণা। এই ধারণা দুটি পরিষ্কার রাখতে হবে। হোয়াট ইজ অবজেক্টিভিটি এবং হোয়াট ইজ সাবজেক্টিভিটি। ওকে, আমি প্রিভিয়াস ভিডিওতেও আলোচনা করেছিলাম যে মেথডোলজির মধ্যে থেকে অবজেক্টিভিটি, সাবজেক্টিভিটি কিন্তু ধারণা পরিষ্কার রাখতে হবে। অবজেক্টিভিটি, সাবজেক্টিভিটি আর ইন্ডাকটিভ, ডিডাকটিভ, এবং ডিডাকটিভ দুটোই কিন্তু দেখে রাখতে হবে। আচ্ছা, এবার অবজেক্টিভিটি কি গবেষকের ব্যক্তিগত মতামতের উপর নির্ভরশীল, তথ্যের নিরপেক্ষ উপস্থাপনা, শুধুমাত্র গুণগত ডেটা ব্যবহার, না নৈতিক বিষয় অবহেলা? এখানে এই দুটি বিষয়ে এই অবজেক্টিভিটি আর সাবজেক্টিভিটির মূল যে পার্থক্য, সে পার্থক্যটা কি? আমি দুটো পার্থক্য এখানে আলোচনা করে দেবো। যে যখন আমরা অবজেক্টিভিটির কথা বলবো তখন সেটা নিরপেক্ষ থাকবে, আর যখন আমরা সাবজেক্টিভিটির কথা বলবো তখন নিজস্ব চিন্তাভাবনা থাকবে, নিজস্ব চিন্তাভাবনার প্রভাব থাকবে। ওকে, এই দুটি পার্ট যদি একবার বুঝে নিতে পারো, অবজেক্টিভিটি সাবজেক্টিভিটি কোনোদিনও বলবে না, নিজস্ব চিন্তাভাবনার প্রভাব। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি। যদি আমরা একটা প্রশ্ন করি যে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী কে, তাহলে আমরা খুব সহজেই এখন প্রধানমন্ত্রী মানে আমরা বলবো কি? নরেন্দ্র মোদী। প্রত্যেকের অ্যান্সার একই হবে। হ্যাঁ, এটা হচ্ছে অবজেক্টিভিটি। বাট সাবজেক্টিভিটি আমি যদি বলি যে তোমাদের ফেভারিট ক্রিকেটারকে, প্রত্যেকের নিজস্ব চিন্তাভাবনা আলাদা আলাদা, সেক্ষেত্রে এই অ্যান্সারটা কিন্তু ভ্যারি করতে পারে। ঠিক আছে, তাহলে অবজেক্টিভিটি মানেই সেখানে তথ্যের নিরপেক্ষ উপস্থাপনা থাকবে, আর সাবজেক্টিভিটি মানে সেখানে নিজস্ব চিন্তাভাবনার একটা প্রভাব থাকবে। তাহলে এটার অ্যান্সার কি? তথ্যের নিরপেক্ষ উপস্থাপনা। আর গবেষকের ব্যক্তিগত মতামতের উপর নির্ভরশীল, এটা হচ্ছে সাবজেক্টিভিটি। আশা করছি পরিষ্কার। পরের প্রশ্ন, রিফ্লেক্সিভিটি। এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট। রিফ্লেক্সিভিটি তথ্য সংগ্রহের পদ্ধতি, গবেষক নিজের কাজ ও প্রভাব সম্পর্কে সচেতনতা, পরিসংখ্যানগত বিশ্লেষণ, না গবেষণার উদ্দেশ্য নির্ধারণ? তাহলে রিফ্লেক্সিভিটি উদ্দেশ্য নির্ধারণও হতে পারে না, তথ্য সংগ্রহের পদ্ধতিও হতে পারে না। তাহলে কি? গবেষকের প্রভাব, নিজের কাজ ও প্রভাব সম্পর্কে সচেতনতা, অর্থাৎ অ্যান্সার হবে বি। হারমোনিটিক ট্র্যাডিশন কির সাথে যুক্ত? হারমোনিটিক ট্র্যাডিশন কি? আচ্ছা, এটা কিসের সাথে যুক্ত হলে ভালো হতো? পরিসংখ্যান বিশ্লেষণ, পাঠ ও ভাষার পাঠ, নমুনা নির্বাচন, না প্রশ্নাবলীর নকশা? এটার অ্যান্সার হবে পাঠ ও ভাষার ব্যাখ্যা। তারপর সামাজিক গবেষণার নৈতিকতার গুরুত্ব। নৈতিকতা। ওকে, সামাজিক গবেষণার নৈতিকতা কেন প্রয়োজন? তথ্য বিশ্লেষণের জন্য, গবেষকের বৈধতা বজায় রাখার জন্য,
প্রশ্নাবলীর নকশা করার জন্য না তত্ত্ব গঠনের জন্য? আচ্ছা, সামাজিক গবেষণায় বিশেষ করে নৈতিকতা সমস্ত ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয়। এটার সঠিক অ্যান্সার হচ্ছে কি বৈধতা বজায় রাখার জন্য। যে এটা আদৌ বৈধ কিনা সেটা আমাদের এই নৈতিকতার উপর ডিপেন্ড করে। গবেষণা ক্ষেত্রে ইন্ডাকশন বলতে কি বোঝায়? ইন্ডাকশন বললাম, ইন্ডাকশন আর ডিডাকশন। ওকে, নির্দিষ্ট তথ্য থেকে সাধারণ নিয়ম তৈরি, ইন্ডাকশন। সাধারণ নিয়ম থেকে নির্দিষ্ট তথ্য তৈরি, গবেষণা নকশা পরিবর্তন, পরীক্ষামূলক ডেটা সংগ্রহ। তাহলে এই দুটি পার্ট তো নয়, আমাদের অ্যান্সার হবে এই দুটির মধ্যে। এবারে ইন্ডাকশন কি হয়? ইন্ডাকটিভটা সবসময় কি হয়, আমাদের কিছু নির্দিষ্ট তথ্য থেকে একটা সাধারণ নিয়ম তৈরি করি। ওকে, তাহলে নির্দিষ্ট তথ্য থেকে সাধারণ, আর এই সাধারণ নিয়ম থেকে নির্দিষ্ট তথ্য, এটা হচ্ছে ডিডাকশন। ওকে, তাহলে আমাদের এটা কি হবে? অ্যান্সার হবে নির্দিষ্ট তথ্য থেকে সাধারণ নিয়ম। ইন্ডাকশন মানেই মনে রাখবে যে আমার কাছে কিছু তথ্য, তার উপর বেস করে কিছু সাধারণ তথ্যে যাওয়া। হাইপোথিসিস কি? হাইপোথিসিস হচ্ছে, যার বাংলা বলি আমরা প্রকল্প। প্রকল্প আমরা কি বলেছিলাম যে আমরা এর আগে পড়েছি, আশা করছি প্রত্যেকেই। প্রকল্প সেটাকে আমরা আরেকটা নাম অনুমানও বলে থাকি, তাই তো? মানে এটা একটা টেন্টেটিভ অ্যাজাম্পশন, যাচাইযোগ্য একটি অনুমান, পরিসংখ্যান বিশ্লেষণের পদ্ধতি, তথ্য সংগ্রহের যন্ত্র, একটি চূড়ান্ত সিদ্ধান্ত। চূড়ান্ত সিদ্ধান্ত নয়, তথ্য সংগ্রহের যন্ত্রও নয়, আমরা জানি পরিসংখ্যান বিশ্লেষণের পদ্ধতিও নয়। তাহলে কি থাকলো? যাচাইযোগ্য একটা অনুমান। মানে এই অনুমানটাকে অবশ্যই যাচাই করে তবেই সেটার গ্রহণযোগ্যতা থাকবে। রিসার্চ কোশ্চেন কিসের সাথে যুক্ত? গবেষণার প্রাথমিক নির্দেশনা, পরিসংখ্যান বিশ্লেষণ, তথ্য উপস্থাপনা, গবেষণা রিপোর্ট। তাহলে রিসার্চ কোশ্চেন তো পরিসংখ্যান বিশ্লেষণের সঙ্গে কোনো কানেকশন নেই, এ দুটোর সঙ্গে কোনো কানেকশনই নেই। তাহলে আমাদের কি থাকবে? আপাতভাবে গবেষণার প্রাথমিক দিক নির্দেশনার উপরেই ডিপেন্ড করে, কারণ রিসার্চ রিপোর্ট লেখার সঙ্গে কোশ্চেনের কোনো কানেকশন নেই। মানে আপাতভাবে গবেষণার দিক নির্দেশকের জন্য তো রিসার্চ কোশ্চেন প্রয়োজন হয়, যে আমি কি খুঁজতে চাইছি, গবেষণায় কি দেখতে চাইছি, সেটা কিসের উপর ডিপেন্ড করে? রিসার্চ কোশ্চেনের উপর। এবং কোশ্চেন অনুযায়ী রিসার্চ এগোয়। কনসেপ্টের উদাহরণ কোনটি? অর্থনৈতিক বৈষম্য, প্রশ্নাবলী, গবেষণার পরিকল্পনা, নমুনা নির্বাচন। তাহলে এখানে কনসেপ্ট হচ্ছে কি? ধারণা। আমরা ধারণা কোনটাকে বলি? তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার আমাদের হবে অর্থনৈতিক বৈষম্য। এটা একটা ধারণা। তাছাড়া প্রশ্নাবলী কি? প্রশ্ন, গবেষণার পরিকল্পনা, নমুনা নির্বাচন, এগুলো তো কোনো ধারণা হতে পারে না। অর্থনৈতিক বৈষম্য একটা ধারণা। থিওরির ভূমিকা কি? অর্থাৎ তত্ত্বের ভূমিকা কি? তথ্য সংগ্রহ করা, সামাজিক ঘটনাকে ব্যাখ্যা করা, ডেটা বিশ্লেষণ করা, না নমুনা নির্বাচন করা? তাহলে তত্ত্ব কি করে? তথ্য সংগ্রহ কাজ নয়, নমুনা নির্বাচন করাও তার কাজ নয়। তাহলে তথ্য সবসময় একটা পার্টিকুলার ঘটনাকে ব্যাখ্যা করে। তাহলে সঠিক উত্তর কি হবে? সামাজিক ঘটনাকে ব্যাখ্যা করা। এথনোগ্রাফি পদ্ধতি কোনটিতে ব্যবহৃত হয়? এথনোগ্রাফি মানে কি? এথনোগ্রাফি হচ্ছে, আমরা বলেছিলাম যে বেসিক্যালি এথনোগ্রাফি হচ্ছে কোনো একটা এথনিক গ্রুপের ইনডেপথ স্টাডি করা। তাহলে এথনোগ্রাফি পদ্ধতি কোনটিতে ব্যবহৃত হয়? একটা সম্প্রদায় বা সংস্কৃতির গভীর অধ্যয়ন, ডেটার পরিমাণগত বিশ্লেষণ, ঐতিহাসিক নথি পরীক্ষা, পরিসংখ্যান বিশ্লেষণ। তাহলে আমি প্রথমেই বলে দিলাম যে একটা এথনিক গ্রুপ, আর এই এথনিক গ্রুপ কি? যে কোনো একটা সম্প্রদায় এথনিক গ্রুপ, সেই এথনিক গ্রুপের গভীর বিশ্লেষণ। ওকে, তাহলে সঠিক উত্তর একটি সম্প্রদায় বা সংস্কৃতির গভীর বিশ্লেষণ। সার্ভে মেথড, এটা হচ্ছে একটা কি? সার্ভে একটা মেথড, যে মেথড দিয়ে অ্যাকচুয়ালি কি ডেটা কালেকশনের মেথড। তাহলে গুণগত ডেটা সংগ্রহ করা হয়, বড় নমুনা থেকে তথ্য সংগ্রহ করা হয়, শুধুমাত্র ব্যক্তিগত সাক্ষাৎকার, না প্রাথমিক ডেটার উপর নির্ভর করে না? তাহলে সার্ভে হচ্ছে কি? আমরা একদম রিসার্চ মেথডের বেসিক জায়গা যদি দেখি, যে সার্ভে কিন্তু গুণগত নয়, মানে কোয়ালিটেটিভ নয়।
কোয়ালিটেটিভ, এটা কোয়ালিটেটিভ নয়, এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ। ওকে, বড় নমুনা থেকে তথ্য সংগ্রহ, অ্যাকচুয়ালি সার্ভে হচ্ছে কি বড় নমুনা থেকে তথ্য সংগ্রহের ক্ষেত্রে কাজে লাগে। আর শুধুমাত্র ব্যক্তিগত সাক্ষাৎকার তো সার্ভে হয় না, সেটাকে আমরা ইন্টারভিউ বলি। ওকে, ব্যক্তিগত সাক্ষাৎকার মানে সেটা ইন্টারভিউ হয়ে গেল। হ্যাঁ, এই মেথডটা হচ্ছে ইন্টারভিউ। প্রাথমিক ডেটার উপর নির্ভর করে না, এর সঙ্গে কোনো কানেকশন নেই। তাহলে চলে আসছি আমরা নেক্সট পার্টে, হিস্টোরিক্যাল মেথড, ঐতিহাসিক পদ্ধতি। ঐতিহাসিক পদ্ধতি কি করে, এর মূল উদ্দেশ্য কি? অতীত ঘটনা বিশ্লেষণ, সামাজিক নিয়ম তৈরি, পরিসংখ্যান বিশ্লেষণ, গুণগত তথ্য। তাহলে বোঝা যাচ্ছে হিস্টোরিক্যাল মেথড মানে সেটা অতীত ঘটনা বিশ্লেষণে সাহায্য করে। কম্পারেটিভ মেথড, কম্পারেটিভ মানে কি? কম্পেয়ার করা, তাই তো? কম্পেয়ার মানে তুলনা। এই তুলনাটা তো কারোর না কারোর সঙ্গে হয়, তাই তো? তার মানে এখানে দুটো ভেরিয়েবল থাকে। আমি ধরে নিলাম এ একটা ভেরিয়েবল, বি একটা ভেরিয়েবল, এই দুটোর মধ্যে কম্পেয়ার হয়। আমি রুরাল একটা ভেরিয়েবল, আরবান একটা ভেরিয়েবল ধরলাম, এই দুটোর মধ্যে কম্পেয়ার। ওকে, বোঝা গেল? তাহলে বিভিন্ন সমাজ ও সংস্কৃতির তুলনা, পরিসংখ্যান বিশ্লেষণ, ডেটা উপস্থাপনা না প্রশ্নাবলী তৈরি, কোনটি কিসের সঙ্গে সম্পর্কিত বোঝাই যাচ্ছে। তাহলে কম্পারেটিভ মানেই কম্পেয়ার করা, সেই কম্পেয়ারটা দুটি ভেরিয়েবলের মধ্যে হয়, তাহলে বিভিন্ন সমাজ ও সংস্কৃতির তুলনা। হ্যাঁ, কম্পারেটিভ মেথড কার সঙ্গে যুক্ত? কম্পারেটিভ মেথড মানে এখানে কিন্তু ইমাইল ডুরখাইমের নাম আসে। ইমাইল ডুরখাইম যে ইমাইল ডুরখাইমের নাম আসলে আমরা সোশ্যাল ফ্যাক্টের কথা বলি, তাই তো? সোশ্যাল ফ্যাক্টের ধারণা কে দিয়েছেন? ইমাইল ডুরখাইম। এবং সুইসাইড একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ, এই সুইসাইড গ্রন্থটিও কিন্তু অ্যাকচুয়ালি কম্পারেটিভ মেথড অ্যাপ্লাই করা। ওকে, সুইসাইড গ্রন্থে কিন্তু কম্পারেটিভ মেথড অ্যাপ্লাই করে এটাকে দেখেছেন, পরিষ্কার? তারপরে কম্পারেটিভ মেথডের পর আমরা চলে আসছি গুণগত পদ্ধতির উদাহরণ। গুণগত মানে এটাকে ইংলিশ আমরা কি বলছি? কোয়ালিটেটিভ। ওকে, এই কোয়ালিটেটিভ গুণগত পদ্ধতির উদাহরণ কোনটি? পরিসংখ্যান বিশ্লেষণ, নমুনা নির্বাচন, সাক্ষাৎকার এবং ক্ষেত্র কাজ, প্রশ্নাবলীর ব্যবহার। আচ্ছা, আমি ছোট ছোট করে বলি কেন গুণগত নয়। তাহলে গুণগত পদ্ধতির উদাহরণ মানে পরিসংখ্যান বিশ্লেষণ, স্ট্যাটিস্টিক্স তো আর গুণগত নয়, সেটা কিন্তু সংখ্যাগত, এটা কিন্তু সংখ্যাগত। নমুনা নির্বাচন গুণগতর উপর মধ্যে পড়তে পারে না। সাক্ষাৎকার এবং ক্ষেত্র কাজ মানে ফিল্ড সার্ভে। তাহলে এই যে দুটো পার্ট, সাক্ষাৎকার মানে ইন্টারভিউ, আমি একটু আগে বললাম ইন্টারভিউ কিন্তু কোয়ালিটেটিভ। প্রশ্নাবলীর ব্যবহারটা কিন্তু এটা কিন্তু গুণগত নয়। প্রশ্নাবলীর ব্যবহার, কোশ্চেনের ব্যবহার মানেই সেটা সংখ্যাগত, কোয়ান্টিটেটিভ হয়ে গেল, কোয়ালিটেটিভ নয়। আর আমার এখানে চেয়েছে যে কোনটি কোয়ালিটেটিভ পদ্ধতি, তাহলে চলে আসলাম আমরা সাক্ষাৎকার এবং ফিল্ড সার্ভে, ফিল্ড ওয়ার্ক। ক্ষেত্র কার্য বলা যেতে পারে, তাহলে ইন্টারভিউ অ্যান্ড ফিল্ড ওয়ার্ক। ওকে, নেক্সট স্যাম্পলিং এর প্রাথমিক উদ্দেশ্য কি? স্যাম্পলিং সম্পর্কে প্রত্যেকের আইডিয়া আছে। স্যাম্পলিং কেন করি আমরা? প্রাথমিক উদ্দেশ্য কি? জনসংখ্যার একটি অংশ থেকে তথ্য সংগ্রহ করা, সমস্ত তথ্য সংগ্রহ করা, শুধুমাত্র গুণগত তথ্য সংগ্রহ করা, না ক্ষেত্র কার্য পরিচালনা করে? তাহলে স্যাম্পলিং কি করে? স্যাম্পলিং তো এখানে আমরা যদি বলি যে স্যাম্পলিং এর কাজ কি, তাহলে আমরা বলবো যে স্যাম্পলিং এই হচ্ছে আমার জনসংখ্যা 10,000 জন, কিন্তু 10,000 জন থেকে তো ডেটা নেওয়া সম্ভব নয়, এর মধ্যে থেকে তখন 1000 জনের একটা স্যাম্পল নেওয়া হলো। তাহলে জনসংখ্যার একটি অংশ থেকে কি হচ্ছে? তথ্য সংগ্রহ, সেটাকে আমরা বলছি স্যাম্পলিং। ওকে, সমস্ত তথ্য সংগ্রহ করা তো সম্ভব নয়, 10,000 জনকে নিয়ে সম্ভব নয়, তাহলে এই 1000 জন এই 10,000 জনকে রিপ্রেজেন্ট করবে। কোশ্চেন নাম্বার 69। আচ্ছা, আমি একটু, যেহেতু আজকের আমাদের আলোচনা 50টা প্রশ্ন, মানে আমাদের 100টারও বেশি, অ্যাকচুয়ালি 50-এর বেশিই আছে, আমরা কতটা সম্পূর্ণটা আলোচনা করলে প্রায় 110টা হয়ে যাবে। তো যাই হোক, মানে 60টা হয়ে যাবে। তো সেজন্য আমি একটু প্রিসাইজলি খুব সময় দিচ্ছি না, তোমরা ভিডিওটা পজ করে অ্যান্সার দিয়ে
মিলিয়ে নিতে পারো। কোশ্চেনিয়ার শিডিউল এর মধ্যে পার্থক্য কি? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা পার্ট। কোশ্চেনিয়ারের বাংলা আমরা কি বলি? প্রশ্নপত্র বা প্রশ্নমালা বলে দিলাম আমরা, আর শিডিউলকে আমরা বলি তালিকা, বাংলাতে আমরা বলে থাকি। অ্যাকচুয়ালি কোশ্চেনিয়ার কখন ব্যবহার করা হয়? কোশ্চেনিয়ার ব্যবহার করা হয় মূলত যখন আমরা এই মেথড নিই, তখন সেটা আমরা একসঙ্গে দিয়ে দিই প্রশ্নমালাগুলো। হ্যাঁ, পার্টিকুলারলি আমরা কোনো একটা লাইব্রেরিতে গিয়ে বা কোনো একটা ক্লাসরুমে যদি সবার থেকে এই মেথড অ্যাপ্লাই করি, তাহলে সবাইকে আমরা প্রশ্ন দিয়ে দিই, কোশ্চেনিয়ার একটা একটা প্রশ্ন দিয়ে দেয়, তারা নিজেরা ফিল আপ করে। কিন্তু শিডিউল তা নয়। শিডিউল হচ্ছে সম্পূর্ণরূপে একজন ইন্টারভিউয়ার, যিনি ইন্টারভিউ নেবেন বা যিনি রিসার্চার, তার কাছে থাকবে, ঠিক আছে? তিনি সেটাকে কন্ট্রোল করবেন। প্রশ্নাবলী তাহলে কি হলো? প্রশ্নাবলী সরাসরি গবেষক দ্বারা পূরণ করা হয়, একদম কারেক্ট। প্রশ্নাবলী প্রতিক্রিয়াশীলদের দ্বারা পূরণ করা হয়, কখনোই নয়। প্রশ্নাবলী কে পূরণ করে? রেসপন্ডেন্ট পূরণ করে, ঠিক আছে? এটা সঠিক, রেসপন্ডেন্ট পূরণ করে। উভয় একই রকম। প্রশ্নমালা বা প্রশ্নপত্র যাই বলি না কেন, কোশ্চেনিয়ার আর শিডিউল এক নয়। তাহলে এটা কাটা। এগুলি তথ্য বিশ্লেষণের জন্য ব্যবহৃত হয় না। তথ্য বিশ্লেষণের জন্য তো ব্যবহৃত হয় না। এগুলো কিসের জন্য? তথ্য সংগ্রহের জন্য ব্যবহৃত হয়। তাহলে এটাও ভুল। তাহলে আমাদের কি সঠিক অ্যান্সার? প্রশ্নাবলী সরাসরি গবেষক দ্বারা পূরণ করা হয়। ওকে, পরের প্রশ্ন। অবজারভেশনের প্রকারভেদ। অবজারভেশন আমরা জানি যে দুই ধরনের অবজারভেশন আমরা মূলত দেখতে পাই, পার্টিসিপেন্ট এবং আরেকটা হচ্ছে নন পার্টিসিপেন্ট। ওকে, তাহলে অংশগ্রহণমূলক আর অংশগ্রহণবিহীন। তারপর কেস স্টাডি পদ্ধতি কিসের সঙ্গে যুক্ত? তাহলে কেস স্টাডি কি হচ্ছে? কেস স্টাডি মানেই কিন্তু ইনডেপথ স্টাডি অফ পার্টিকুলার ফেনোমেনা হতে পারে। হ্যাঁ, তাহলে কেস স্টাডি নির্দিষ্ট ঘটনা বা বিষয়ের গভীর অনুধ্যান। ওই যে বললাম ইনডেপথ, বোঝা গেল? গভীর, অ্যান্সার পেয়ে গেলাম। বৃহৎ আকারের ডেটা বিশ্লেষণ নয়, পরিসংখ্যানগত গবেষণা নয়, কারণ এখানে পরিসংখ্যানের কোনো ব্যাপার আসে না, এখানে স্ট্যাট কিন্তু আসেই না কেস স্টাডিতে। হ্যাঁ, গবেষণার রিপোর্ট লেখা, এটাও নয়। তাহলে সঠিক অ্যান্সার 71-এর এ। চলে আসি এবার আমরা বি। ডেটা ইন্টারপ্রিটেশনের লক্ষ্য কি? ডেটা বিশ্লেষণ করা, ডেটা থেকে অর্থ তৈরি করা, ডেটা সংগ্রহ করা, তথ্য রিপোর্ট করা। তাহলে ডেটা বিশ্লেষণ করে তো আমার লাভ নেই, তাহলে কি করতে হবে? ডেটা থেকে আমার অর্থ তৈরি করতে হবে। তাহলে সঠিক উত্তর ডেটা থেকে অর্থ তৈরি করা। ফিলোসফি অফ সায়েন্স। ফিলোসফি অফ সায়েন্স কি? বিজ্ঞানের তত্ত্বগত ভিত্তি, শুধুমাত্র ডেটা বিশ্লেষণের পদ্ধতি, পরিসংখ্যান প্রক্রিয়া এবং সামাজিক দৃষ্টিকোণ। তাহলে এটা বুঝতে পারছো, বিজ্ঞানের তত্ত্বগত ভিত্তি। এথিক্স কেন গুরুত্বপূর্ণ গবেষণায়? এথিক্স কি? প্রত্যেকটা প্রফেশনে এথিক্স থাকে। অ্যাজ এ রিসার্চার প্রত্যেকটা গবেষককে কিছু এথিক্স পালন করতে হয়। এথিক্স মানে হচ্ছে নীতি। প্রত্যেকটা প্রফেশনের সঙ্গে কিছু নীতি থাকে, সেই নীতির বাইরে যাওয়া উচিত নয়। তো গবেষককেও এথিক্স, গবেষণাতেও এথিক্স কেন গুরুত্বপূর্ণ? গবেষকের সামাজিক দায়িত্ব নিশ্চিত করার জন্য, নমুনা সঠিকভাবে বাছাই করার জন্য, তথ্য বিশ্লেষণের জন্য, না প্রশ্নাবলী নকশা করার জন্য? তাহলে এথিক্স কি? এথিক্স মানে একটা নীতি, সেই নীতির মধ্যে কি পড়ে? গবেষকের সামাজিক দায়িত্ব থাকে, যে গবেষক সেটার বাইরে কিছু করতে পারবেন বা সেটা তাকে পালন করতে হবে। ওকে, তাহলে সঠিক উত্তর 74-এর এ। বি সি ডি কখনোই কিন্তু হবে না। কেন হবে না? কারণ নমুনা সঠিক বাছাই করার জন্য এথিক্সের কোনো রোল নেই, তথ্য বিশ্লেষণের জন্য এথিক্সের কোনো রোল নেই। মানে উইথাউট এথিক্সও তথ্য বিশ্লেষণ হয়ে যাবে। ওকে, তারপর অবজেক্টিভ বৈশিষ্ট্যযুক্ত গবেষণা কি কিসের সাথে? আচ্ছা, এইগুলো একটু স্পেলিং আমাদের বাংলা করার ক্ষেত্রে সমস্যা হচ্ছে, যে বৈশিষ্ট্যযুক্ত গবেষণা কিসের সাথে সম্পর্কিত? অবজেক্টিভ বৈশিষ্ট্যযুক্ত। তাহলে গবেষকের ব্যক্তিগত মতামত, অবজেক্টিভ, এটা মাথায় রাখতে হবে। নিরপেক্ষ তথ্য, রাজনৈতিক বিষয় না নৈতিক সমস্যা। আচ্ছা, এখানে আমরা অল্টারনেটিভ, এই অপোজিটটা কি বললাম? সাবজেক্টিভ। তাহলে সাবজেক্টিভ মানে নিজস্ব চিন্তা ভাবনা, তাহলে এটা গবেষকের ব্যক্তিগত মতামত। ও সরি, এটা তো অবজেক্টিভ, সরি ভুল বললাম।
সাবজেক্টিভ হচ্ছে নিজস্ব চিন্তা ভাবনা, তাহলে অবজেক্টিভ মানে এটা হবে নিরপেক্ষ। ঠিক আছে। পজিটিভিজম তত্ত্বের প্রবক্তাকে, এটা আমরা প্রত্যেকেই জানি যে পজিটিভিজম কে বলেছেন অগাস্ট কোত। আচ্ছা, অগাস্ট কোতের আর কি কি ধারণা আছে? ল অফ থ্রি স্টেজ, হায়ারার্কি অফ সায়েন্সেস। হায়ারার্কি অফ সায়েন্সেসে হায়ারার্কিটা কি সেটা একটু দেখবে, কোন সাবজেক্ট উপরে, কোন সাবজেক্ট আগে, কোন সাবজেক্ট নিচে। আর ল অফ থ্রি স্টেজে প্রত্যেকটা স্টেজের নাম এবং সেই জায়গাটা একটু ক্লিয়ার রাখতে হবে। ওকে, এটা গেল ল অফ থ্রি স্টেজ। আর কি অগাস্ট করতে? সোশ্যাল স্ট্যাটিক, সোশ্যাল ডায়নামিক, এই ধারণাগুলো কিন্তু দেখে রাখতে হবে। তারপর ইন্টারপ্রিটেটিভিজম, এই তত্ত্ব কিসের সাথে যুক্ত? গুণগত গবেষণা, পরিসংখ্যানগত বিশ্লেষণ, গাণিতিক বিশ্লেষণ, সংখ্যা। তাহলে ইন্টারপ্রিটেটিভ মানে সেটা কিন্তু গুণগত গবেষণা হওয়া উচিত। ওকে, চল। গবেষণার উদ্দেশ্য নির্ধারণের প্রথম ধাপ কি? নমুনা নির্বাচন, গবেষণার প্রশ্ন গঠন, ডেটা বিশ্লেষণ না তত্ত্ব নির্মাণ? তাহলে গবেষণার আমি উদ্দেশ্য নির্ধারণ করব, তাহলে অবশ্যই কিন্তু আমার ডেটা বিশ্লেষণ তো পরের বিষয়, তত্ত্ব নির্মাণ পরের বিষয়। তাহলে আমাকে গবেষণার প্রশ্ন গঠন করতে হবে, সেই প্রশ্নের নিরিখেই তো আমি উত্তর খোঁজার চেষ্টা করব। প্রশ্ন গঠন করতে হবে, উত্তর খোঁজার চেষ্টা, সেই উত্তর খুঁজতে গেলে আমার কি কি অবজেক্টিভ বা উদ্দেশ্য কি হবে, তখন পরপর আমরা উদ্দেশ্যকে সামনে রাখি। তাহলে গবেষণার প্রশ্ন গঠন প্রথম পার্ট। তারপর গবেষণায় ফ্যাক্ট কি? আমরা একটু আগে কনসেপ্ট পড়লাম না, একটু আগে কনসেপ্ট পড়লাম, ধারণা, অর্থনৈতিক বৈষম্য একটা কনসেপ্ট, অর্থনৈতিক বৈষম্য। তাহলে ফ্যাক্ট কি? ফ্যাক্ট হচ্ছে যাচাইযোগ্য সত্য, অনুমান, ধারণা, ব্যক্তিগত মতামত। অনুমান তো প্রকল্প আমরা জানি, ধারণা তো ধারণা আলাদা বিষয়। তাহলে এখানে থাকছে যাচাইযোগ্য সত্য, যেটাকে আমাদেরকে সত্য যাচাইয়ের মধ্য দিয়ে সত্য প্রমাণিত করতে হবে। ডিডাকশন, আমরা ইন্ডাকশন দেখলাম কি? ইন্ডাকশন দেখলাম যে জেনারেল টু স্পেসিফিক। ওকে, সাধারণ জায়গা থেকে নির্দিষ্ট জায়গায়। তাহলে ডিডাকশন হচ্ছে আমরা নির্দিষ্ট থেকে একটা সাধারণ তত্ত্ব তৈরি হচ্ছে, জেনারেল থেকে স্পেসিফিক হচ্ছে। জেনারেলাইজেশন অলরেডি হয়ে রয়েছে, এখান থেকে ডিডাক্ট করে মানে মাইনাস করে স্পেসিফিক হচ্ছে। আর এর ঠিক অপোজিটটা হচ্ছে ইন্ডাকশন, নির্দিষ্ট তত্ত্ব থেকে সাধারণ তত্ত্ব। তাহলে সঠিক উত্তর সাধারণ তত্ত্ব থেকে নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানো। আচ্ছা, গবেষণার ক্ষেত্রে থিওরির ভূমিকা কি? থিওরির ভূমিকা আছে, এটা রিপিট হয়েছে। থিওরির ভূমিকা হচ্ছে, না একটু অপশানগুলো আলাদা দেওয়া আছে, তত্ত্ব বিশ্লেষণ করা, ঘটনা ব্যাখ্যা অনুমান প্রদান করা, প্রশ্নাবলী নকশা, নমুনা। তাহলে এটা কি হবে? ঘটনা ব্যাখ্যা ও অনুমান, ঘটনা ব্যাখ্যা অনুমান, তথ্য বিশ্লেষণ নয়। তথ্য বিশ্লেষণ তো পরের বিষয়, কারণ থিওরির কোনো ভূমিকা থাকে না এখানে। গবেষণার নকশা তৈরি করতে কোনটি গুরুত্বপূর্ণ? নকশাতে কোনটি গুরুত্বপূর্ণ? তথ্য সংগ্রহের পদ্ধতি কোনটি গুরুত্বপূর্ণ? তথ্য সংগ্রহের পদ্ধতি, নমুনা বাছাই, ডেটা বিশ্লেষণের কৌশল, উপরের সবকটি। তাহলে গবেষণার নকশা তৈরি করতে গেলে সঠিক উত্তর উপরের সবকটি হবে। আমাকে তথ্য সংগ্রহ, নমুনা বাছাই এবং ডেটা কৌশলের বিশ্লেষণের কৌশলটা কিন্তু অবশ্যই বলতে হবে। পরের পার্ট আসছে সার্ভে মেথড। সার্ভে মেথড প্রধানত কোন ধরনের গবেষণায় ব্যবহৃত হয়? সার্ভে মেথড ছোট পরিসরে তথ্য সংগ্রহ, বৃহৎ পরিসরে জনসংখ্যা বিশ্লেষণ, ঐতিহাসিক বিশ্লেষণ না ব্যক্তিগত সংরক্ষণ? তো প্রধানত সার্ভে মেথড কোন ধরন? সার্ভে মেথড অ্যাকচুয়ালি আমরা কি বলি, যে ছোট পরিসরে তথ্য সংগ্রহের জায়গার পার্টে যখন আসবে, ছোট পরিসর যখন আসবে, তখন সেখানে কিন্তু আমরা ইন্টারভিউ মেথড নিই, কারণ ছোট পরিসর, অল্পজনের থেকে ডেটা হবে। কিন্তু যখন সংখ্যাটা বাড়ে, তখন কিন্তু বৃহৎ সংখ্যক জনসংখ্যার বিশ্লেষণ যখন আমরা করতে চাই, তখন সার্ভে মেথড নিয়ে আসি। ওকে, আবার তার থেকে বেশি হলে আমরা কি করি? কোশ্চেনিয়ার মেথড নিই।
তারপর গুণগত পদ্ধতির উদাহরণ, গুণগত এথনোগ্রাফি, সার্ভে মেথড, পরিসংখ্যান পদ্ধতি, গণসংখ্যা। তাহলে পরিসংখ্যান আর গণনা পদ্ধতি এগুলো তো গুণগত নয়, এগুলো কোয়ান্টিটেটিভ। তাহলে আমার থাকলো সার্ভে মেথড আর এথনোগ্রাফি। সার্ভে মেথড আমরা একটু আগেই বললাম নয়, এটা গুণগত নয়, তাহলে আমার এথনোগ্রাফি হচ্ছে গুণগত। ওকে, কম্পারেটিভ মেথড, কম্পারেটিভ মেথড একটু আগে আমরা আলোচনা করলাম। কম্পারেটিভ মেথড মানে এটা সমাজ সংস্কৃতির তুলনা, এটা কোশ্চেনটাও রিপিট হয়েছে। হিস্টোরিক্যাল মেথড, আচ্ছা সেম বিষয় চলে আসছি আমরা, এটাও তাই। তারপর চলে আসছে মিক্স মেথড। গবেষণার ক্ষেত্রে মিক্স মেথড কি? মিক্স মেথড মানে দুটি মেথডের মিক্স। তাহলে গুণগত পরিমাণগত পদ্ধতির সমন্বয়, পরিসংখ্যান বিশ্লেষণ নয়, এটা নয়, এটা নয়। তাহলে আমার সঠিক উত্তর কি হলো? গুণগত পরিমাণগত পদ্ধতির সমন্বয়। মিক্স মেথড মানেই এই দুটোর সমন্বয়। স্যাম্পলিং এর মূল উদ্দেশ্য কি? স্যাম্পলিং এর মূল উদ্দেশ্য জনসংখ্যার প্রতিনিধিত্বমূলক অংশ বিশ্লেষণ করা, সমস্ত জনসংখ্যার তথ্য সংগ্রহ, শুধুমাত্র গুণগত তথ্য না ডেটা উপস্থাপন, এগুলো তো হতে পারে না, এগুলো কোনোটাই কানেক্ট হচ্ছে না। তাহলে জনসংখ্যার প্রতিনিধিত্বকারী অংশ বিশ্লেষণ। কেন? তার কারণ প্রতিনিধিত্বকে এইভাবে করছে, আমি যদি মনে করি এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 নিলাম, তাহলে আমি এখানে প্রত্যেকটা রো থেকে যদি 2 জন করে বাঁচি, তাহলে মনে করো 6 জন। তাহলে এই 6 জন কিন্তু রিপ্রেজেন্ট করছে, সেজন্য প্রতিনিধিত্বমূলক অংশ। তারপর নির্ধারিত প্রশ্নের ভিত্তিতে স্ট্রাকচার ইন্টারভিউ, নির্ধারিত প্রশ্নের ভিত্তিতে পরিচালিত অবাধ আলোচনা, বিষয়ভিত্তিক আলোচনা, শুধুমাত্র ব্যক্তিগত মতামত। তাহলে ব্যক্তিগত মতামত, অবাধ আলোচনা এগুলো তো নয়, তাহলে এই দুটোর মধ্যে একটা কনফিউশন তৈরি হতে পারে, তাই তো? নির্ধারিত প্রশ্নের ভিত্তিতে পরিচালনা না বিষয়ভিত্তিক আলোচনা? আচ্ছা, বিষয়ভিত্তিক আলোচনা হলো সেটা ইন্টারভিউ মেথডের মধ্যেই পড়ে, কিন্তু সেটা স্ট্রাকচার ইন্টারভিউ আমরা বলতে পারবো না। তাহলে স্ট্রাকচার ইন্টারভিউ মানে সেটা নির্ধারিত কিছু প্রশ্ন থাকবে, তার ভিত্তিতে পরিচালিত হবে। তারপর চলে আসছে আমরা প্রশ্নপত্র। প্রশ্নপত্রের সুবিধা কি? দেখো, প্রথমত কোশ্চেনিয়ারের সুবিধা, দ্রুত তথ্য সংগ্রহ করা যায়, একদম ঠিক। সময় সাপেক্ষ, সবসময়, তাহলে সময় সাপেক্ষটা তার সুবিধা নয়, সবসময় ব্যক্তিগত যোগাযোগ প্রয়োজন, শুধুমাত্র গুণগত তথ্য সংগ্রহ। তাহলে এখানে সঠিক উত্তর হবে দ্রুত তথ্য সংগ্রহ। কারণ কোশ্চেনিয়ার কি করে? কোশ্চেনিয়ার একসঙ্গে একদিনে 500 জনের থেকে ডেটা তোলাও খুব কঠিন কাজ নয়, যেটা কিন্তু অন্যান্য মেথডে একটু চাপ। ওকে, তাহলে কোশ্চেনিয়ারের সুবিধা কি? দ্রুত তথ্য সংগ্রহ করতে সাহায্য করে। হয়তো খুব দ্রুত একটা ভাস্ট সংখ্যক থেকে ডেটা নিতে হবে, তখন কিন্তু এই পার্টগুলো আসে। কেস স্টাডি পদ্ধতির প্রাথমিক উদ্দেশ্য একটাই, নির্দিষ্ট বিষয়ে গভীর বিশ্লেষণ। ওকে, তারপর আসছি কোশ্চেন নাম্বার 92, অবজারভেশন। অবজারভেশনের কোন ধরনটি তথ্য সংগ্রহের গবেষকের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন? তাহলে এখানে অবজারভেশনের বলছে যে কোন ধরনটি তথ্য সংগ্রহে গবেষকের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। তাহলে এটা সঠিক অ্যান্সার কি হবে? যে গবেষকের সক্রিয় অংশগ্রহণ দরকার, মানে এটা পার্টিসিপেন্ট। ওকে, কারণ কি এখানে তো বুঝতে হবে যে গবেষক সক্রিয় মানে পার্টিসিপেন্ট করতে হবে। হ্যাঁ, যদি নিষ্ক্রিয় বলতো তাহলে তো সেই জায়গাটা আলাদা থাকতো, একটু অন্যরকম ভাবেই দেখা হতো। ওরিয়েন্টালিজম গ্রন্থটি কার লেখা? আমরা এই লাস্ট পার্টে একটু নিউ থিঙ্কারদের ওপর চেষ্টা করেছি দেওয়ার। ওরিয়েন্টালিজম গ্রন্থটি কার লেখা? এডওয়ার্ড সেইড, মাইকেল ফুকো, অ্যান্থনি গিডন্স, ম্যানুয়েল কাস্তেল। এডওয়ার্ড সেইড হচ্ছে সঠিক উত্তর। পোস্ট কলোনিয়াল তত্ত্বের ক্ষেত্রে এডওয়ার্ড সেইডের কোন ধারণা উপস্থাপন করেন? পোস্ট কলোনিয়াল, ডিসকোর্স, হ্যাবিটাস, ওরিয়েন্টালিজম, ডাবল কনসিয়াসনেস। আচ্ছা, এখানে সঠিক অ্যান্সার কি হবে? ওরিয়েন্টালিজম। ওকে, সঠিক উত্তর ওরিয়েন্টালিজম। তারপর চলে আসছে আমরা কোশ্চেন নাম্বার 95, দি ফিল্ড অফ কালচার প্রোডাকশন।
দি ফিল্ড অফ কালচার প্রোডাকশন গ্রন্থটি কার লেখা? তাহলে এটা সঠিক অ্যান্সার অবশ্যই দেওয়া প্রয়োজন। সেটা হচ্ছে কি পিয়ার বদ্রিউ। পিয়ার বদ্রিউ। পিয়ার বদ্রিউর হ্যাবিটাসের ধারণার অর্থ কি? সামাজিক জীবনের অর্থ পুনর্গঠন, সংস্কৃতির ভেতরকার জ্ঞানের ধারা, ব্যক্তি ও সমাজের পারস্পরিক সম্পর্ক, ক্ষমতা ও জ্ঞান, এই সমস্তটাই কিন্তু ইনক্লুডেড। তাহলে তিনি হ্যাবিটাস বলতে কি বুঝেছেন? হ্যাবিটাস মানে মনে রাখ, আমি আগেও বলেছিলাম হ্যাবিটাস হচ্ছে হ্যাবিট থেকে, তাই তো, অভ্যাস। তাহলে সেটা অবশ্যই ব্যক্তি এবং আমরা সমাজের পারস্পরিক সম্পর্কের উত্তরটাই নেব। তাহলে হ্যাবিটাস হচ্ছে এই পার্টটা। পাওয়ার এবং নলেজ, এবং আমরা জানি কে উপস্থাপন করেছেন এটা, মিশেল ফুকো বা মাইকেল ফুকো। ডিসিপ্লিনারি পাওয়ার কোন ধারণাটি কোন তাত্ত্বিকের সাথে যুক্ত? তাহলে ডিসিপ্লিনারি পাওয়ার, এই পাওয়ারটার কথাও কিন্তু মাইকেল ফুকোই বলেছেন। তারপরে চলে আসছি আমরা লাস্ট প্রশ্ন আমাদের, না আরেকটি আছে, দি থিওরি অফ কমিউনিকেটিভ অ্যাকশন। খুব কমন বুক এবং একই সঙ্গে এটা খুব কমন একটা বুক, যে দি থিওরি অফ কমিউনিকেটিভ অ্যাকশন। তাহলে আমাদের আনসার হবে হেবারমাস। ওকে, জার্গেন হেবারমাস। এবং চলে আসছে আমাদের আজকের লাস্ট প্রশ্ন 100। জার্গেন হেবারমাসের পাবলিক স্ফেয়ার এর কাজ কি? গণমাধ্যম ও রাজনৈতিক মতামতের সমন্বয়, অর্থনৈতিক ক্ষমতা, ব্যক্তিগত সম্পর্ক উন্নয়ন, সামাজিক শ্রেণীর সংরক্ষণ। তাহলে পাবলিক স্ফেয়ার এটা কি? গণমাধ্যম ও রাজনৈতিক মতামতের একটা সমন্বয়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের 50টা এমসিকিউ আজকে আলোচনা হলো, আমরা 50টাই রাখছি। আর বিগত দুটি পার্টে ওকে, তাহলে বিগত দুটি পার্টে 50টা, আজকে 50টা। ওকে, তাহলে আজকে আমরা শেষ করছি এখানেই। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে।